প্রমোশনের ছুটি বাড়ল 31 অক্টোবর পর্যন্ত। পঞ্চম ও অষ্টম শ্রেণীর অটো প্রমোশনের সিদ্ধান্ত হয়নি। প্রাচ্য পাশ্চাত্যে সেতু বন্ধন হবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। নদীভিত্তিক পর্যটনে গুরুত্ব। পাক হারানো রাসেলকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ, আপিল করবে না গ্রিন লাইন। দুর্ধর্ষ ভূমিদস্যু 55 মামলার আসামি নাসিম অস্ত্র ও জালনোট সহ গ্রেফতার, 300 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। বসনিয়ার জঙ্গলে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের মানবতার জীবন, মানব পাচারে জড়িত রিক্রুটিং এজেন্সির সন্ধান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। সংবাদে এছাড়াও থাকছে গড়ায়ু বাড়লেও বাড়েনি কর্মকাল, দীর্ঘ সময় বেকার প্রবীণদের অনেকেই। শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ল 31 অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন সাংবাদিকদের জানান, করোনা বাস্তবতায় ষষ্ঠবারের মতো ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। তবে অব্যাহত আছে পাঠ্য বই ছাপার কাজ। যে ইউজুবায়ের রিপোর্ট। করোনার সংক্রমণ শুরুর পর গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে। করোনার বাস্তবতায় দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে প্রায় 4 কোটি শিক্ষার্থীর পড়াশোনা। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী দেশের মোট শিক্ষার্থীর মধ্যে প্রাথমিক স্তরে রয়েছে 2.25 কোটি ছেলেমেয়ে, আর মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা 1.25 কোটিরও কিছু বেশি। করোনার বর্তমান পরিস্থিতিতে বৃহস্পতিবার আবার ছুটি বাড়ানোর ঘোষণা এলো। আমরা সেপ্টেম্বরের মাসের যে আমাদের যে কোভিডের যে আক্রান্তের যে হার, সেটাকে বিবেচনায় নিয়েই আমরা মনে করছি যে এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা সমীচীন হবে না। সেই কারণে আমরা 31 অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষাবর্ষ বাড়বে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন সচিব। মেইন টার্গেট যেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকটি শিক্ষার্থীর একটা মিনিমাম তাদের একটা লাগে, দক্ষতা লাগে, লার্নিং কম্পিটেন্সি লাগে। তো আমরা আসলে এখন চেষ্টা করছি সেই মিনিমাম লার্নিং কম্পিটেন্সি যাতে প্রতিটি শিশু অর্জন করতে পারে, সেই ব্যাপারে কিন্তু আমরা কাজ করছি। পরীক্ষা বা মূল্যায়ন না, পরিবেশ পরিস্থিতি বলতে পারবে যে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা আদৌ সম্ভব না হয়, তাহলে মূল্যায়ন বা পরীক্ষা যাই বলি না কেন কিভাবে সম্ভব হবে। করোনা পরিস্থিতির মধ্যেও পাঠ্য বই ছাপানোর কাজ এগিয়ে চলছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব। 1 জানুয়ারি যে আমরা যে বই উৎসব করে থাকি, আমাদের সকল শিশুদের শিক্ষার্থীদের মধ্যে আমরা যে বই বিতরণ করে থাকি, সেই বই ছাপানোর ব্যাপারে আমাদের কিন্তু পুরোদমে কাজ চলছে। তো আমাদের কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা নেক্সট ইয়ারেই আমরা নতুন বই বিতরণ করবো, আমার নতুন সেশন শুরু হবে। সেই জন্য আমরা মনে করছি যে সেশন বাড়ানোর কোনো পরিকল্পনা আমাদের এখন পর্যন্ত নাই। যে ইউজুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। নদী আমাদের প্রাণ, নদী আমাদের জীবন, একথা আবারও স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, তাই পানি সম্পদ রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা করছে সরকার। পানি ভবন সহ কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে রাখা বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা। তাগিদ দেন ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ উপরিভাগের পানি ব্যবহারের। সরকার ব্যবসা বাণিজ্যের দিকে দৃষ্টি রেখেই পর্যটন, বিমান সহ সকল খাতের উন্নয়ন করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী রিপোর্ট। বাংলাদেশ নদীমাতৃক দেশ, সেই সাথে বৃহত্তর বদ্বীপ হওয়ায় পানি সম্পদের গুরুত্ব অপরিসীম। এই বিবেচনায় পানি সম্পদ ব্যবস্থাপনাকে সমন্বিত রূপ দিতে রাজধানীর গ্রিন রোডে নির্মিত হল পানি ভবন। 35,000 বর্গফুটের এ ভবনে রয়েছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি, যার মাধ্যমে পাওয়া যাবে দেশের 512টি পানি সম্পদ দপ্তরের সব রকম তথ্য। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, পানির যথেচ্ছ ব্যবহার কমাতে 1999 সালে নীতিমালা প্রণয়ন করা হয়। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর তাগিদ দেন তিনি। আমাদের লক্ষ্য যে আমাদের দেশের মানুষকে সুপেয় পানি দিতে হবে, কিন্তু আমাদের ভূপরিস্থ পানি ব্যবহার করতে হবে। এখন ঢাকা শহরে পানি আসে ধলেশ্বরী নদীর থেকে, তো আমরা পানি নিতামই, সেই সাথে মেঘনা নদী থেকে পানি নিয়ে এসে সেই পানি পরিশুদ্ধ করে আমরা এখন পানি বন্টন শুরু করেছি এবং আরও কয়েকটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নদী বাঁচলে পণ্য পরিবহন খরচ কম হবে, সেই সাথে নদীকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে পর্যটন শিল্প। তাই নতুন স্থাপনা নির্মাণে জলাধার সংরক্ষণ করার বিধিনিষেধ স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। বাংলাদেশটাই তো হচ্ছে নদীমাতৃক বাংলাদেশ, কাজে সে নদী হচ্ছে জীবন, নদী হচ্ছে প্রাণ, সেটাকে আমাদের রক্ষা করা। সে আবার সেই সাথে সাথে আমাদের এই নদী, আমাদের সাগর সব কিছুই কিন্তু পর্যটনের জন্য অত্যন্ত উপযোগী। এই জন্য সবসময় নির্দেশ দিয়েছি যে যেখানে যে প্রতিষ্ঠানই করা হোক, প্রাকৃতিক ভারসাম্য যেমন রক্ষা হবে, প্রকৃতিকে রক্ষা করার ব্যবস্থা নিতে হবে, আর জলাধার সংরক্ষণ করতে হবে। দেশের উন্নয়ন হলে প্রাচ্য পাশ্চাত্যে সেতু বন্ধন হবে বাংলাদেশ। সে লক্ষ্যে আঞ্চলিক বিমানবন্দরগুলোকে আধুনিক করা হচ্ছে বলে জানান শেখ হাসিনা। আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা এবং আমরা ইন্টারন্যাশনাল এয়ার রুটের ভিতরে আছি, সেখানে আমাদের সামনে অনেক সম্ভাবনা আছে। যে সম্ভাবনাটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের একদিকে পর্যটন শিল্প, অপরদিকে আমাদের এই এয়ারলাইন্সই আমাদের অনেক টাকা উপার্জন করে দিতে পারে। ভিডিও কনফারেন্সে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মুখে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল এবং ভেতরে বঙ্গবন্ধু কর্নার, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নবনির্মিত প্রধান কার্যালয় পর্যটন ভবন এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রথম পর্যায়ের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জীববৈচিত্র্য রক্ষা না পেলে মানবজাতি এগিয়ে যাবে বিলুপ্তির দিকে। জাতিসংঘের বায়োডাইভার্সিটি সামিটে দেয়া ভিডিও বার্তায় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবী ও মানুষের অস্তিত্ব রক্ষায় 4টি পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশন। সাইডলাইনে অনুষ্ঠিত ভার্চুয়াল জীববৈচিত্র্য সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্ব নেতারা। বায়োডাইভার্সিটি সামিটে পৃথিবী ও মানুষকে রক্ষায় 4টি প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম প্রস্তাবে বিনিয়োগের সময় টেকসই ভবিষ্যতের দিকে মনোযোগী হওয়ার কথা বলেন। To save the planet and to save us, we must take the following actions. 1. While investing, we should focus on future sustainability. জীববৈচিত্র্য রক্ষার জন্য শিক্ষা ব্যবস্থা ও গবেষণার মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি ও জাতীয় পর্যায়ে আইন ও নজরদারি জোরদার করার কথা বলেন দ্বিতীয় প্রস্তাবে। জেনেটিক গবেষণার তথ্য এবং এ সংক্রান্ত প্রথাগত জ্ঞান থেকে সুফল যাতে সত্ত্বাধিকারীরা পায় তা নিশ্চিত করার কথা উঠে আসে প্রধানমন্ত্রীর তৃতীয় প্রস্তাবে। For safeguarding biodiversity, creating greater public awareness through our education system and research, and strengthening national legislations and monitoring mechanisms are key action. এছাড়া প্যারিস জলবায়ু সম্মেলনে নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নের তাগিদ দেন বাংলাদেশের সরকার প্রধান। Achieving the Paris goals would be the difference between our extinction and our survival. We must implement them. জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপের কথা বক্তৃতায় তুলে ধরেন প্রধানমন্ত্রী। Bangladesh fully subscribes to the urgent action. স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বাস চাপায় পা হারানো রাসেল সরকারকে 3 মাসের মধ্যে একসঙ্গে আরও 20 লাখ টাকা দিতে গ্রিন লাইন পরিবহনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মানবিক কারণে রায়ের বিরুদ্ধে আপিল করবে না গ্রিন লাইন কর্তৃপক্ষ। বিচারপতি FRM নাজমুল আহসানের নেতৃত্বে দ্বৈত ভার্চুয়াল বেঞ্চ কোটি টাকা ক্ষতিপূরণ বিষয়ে হাইকোর্টে রুল নিষ্পত্তি করে এ রায় দেন। বিস্তারিত জানাচ্ছেন শাকেরা আরজু। ক্ষতিপূরণের রায় জানতে হাইকোর্টে আসেন গ্রিন লাইন বাসের চাপায় এক পা হারানো রাসেল সরকার।
20 লাখ টাকা ক্ষতিপূরণ পাওয়ার রায় শুনে সন্তুষ্টি জানান তিনি। আরও 20 লাখ টাকা 3 মাস আগামী 3 মাসের মধ্যে দিতে হবে। রায় আমি সন্তুষ্ট, কিন্তু আমার কথা হচ্ছে 20 লাখ কেন 1 কোটি টাকা দিলেও আমার কিন্তু যেটা হারিয়েছি সেটা আমি পাবো না। রায়ে 3 মাসের মধ্যে একসঙ্গে 20 লাখ টাকা দিতে গ্রিন লাইনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্ঘটনা কবলিত হলে যে হাইকোর্টে কম্পেনসেশনের জন্য আসবেন এটি সঠিক নয়, কারণ এখানে 2018 সালে সড়ক পরিবহন আইনে কিন্তু ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে, সেটা নিম্ন আদালতেও করা সম্ভব। এ আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই বলে জানান রাসেলের আইনজীবী। অনারেবল কোর্ট 2 বার সময় দিয়েছে, একবার 10 মিনিট তারা পার্টির সাথে আলাপ করেছে এবং লাস্টে আরও 2 মিনিট সময় দিয়েছে। তারা পার্টির সাথে আলাপ করে ওদের লার্নেড লয়ার বলেছে, তারা এডমিট করেছে 15 লক্ষ টাকা বার্গেনিং শুরু করে পরে 20 লক্ষ টাকা তারা এডমিট করেছে। এটা এডমিটেড জাজমেন্ট বলতে পারে। গত বছর 2 দফায় 10 লাখ টাকা দিয়েছে গ্রিন লাইন, আর চিকিৎসা বাবদ 3,42,000 টাকা দেয়া হয়েছে। মানবিক কারণে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে না বলে জানিয়েছে গ্রিন লাইন কর্তৃপক্ষ। মোটামুটি একটা সম্মত রায়, মানবিক কারণে আমরা সম্মত হয়েছি যে ঠিক আছে, যেহেতু রাসেল পা হারিয়েছে সুতরাং তাকে একটা ক্ষতিপূরণ দেওয়া দরকার। এই টাকাটা আদালত বলেছেন যে ব্যাংকে জমা থাকবে এবং প্রতি মাসে এটা যে ইন্টারেস্ট থাকবে সেই ইন্টারেস্ট থেকে সে যে টাকাটা পাবে এটা থেকে তার জীবন ধারণ করার একটা সুযোগ হবে। এর আগে এক আদেশে হাইকোর্ট প্রতি মাসে 5 লাখ করে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। 2019 সালের 28 এপ্রিল যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিনল্যান্ড পরিবহনের বাসের চাপায় প্রাইভেট কার চালক রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। দুর্ধর্ষ ভূমিদস্যু, শীর্ষ প্রতারক, মাদক ব্যবসায়ী ও রিয়েল এস্টেটের নামে 300 কোটি টাকার বেশি আত্মসাৎকারী 55 মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইমাম হোসেন ওরফে নাসিমকে অস্ত্র, মাদক ও জাল নোট সহ আটক করেছে র্যাব। রাতে রাজধানীর রূপনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব জানান, রিয়েল এস্টেটের নামে শত শত মানুষের কাছ থেকে 300 কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে এ প্রতারক। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। ইমাম হোসেন ওরফে নাসিম এক যুগের বেশি সময় রাজধানীর মিরপুরে রিয়েল এস্টেট ব্যবসার নামে ভূমি দখল করে আসছিল। সেই সাথে ফ্ল্যাট বিক্রির নাম করে কয়েকশো মানুষের কাছ থেকে কোটি কোটি টাকাও হাতিয়ে নিয়েছে। বিভিন্ন সময় তার বিরুদ্ধে 55টি মামলা হয়েছে। র্যাবের অভিযানে আটকের পর তার কাছ থেকে উদ্ধার করা হয় ইয়াবা, অস্ত্র, জালনোট, ওয়াকিটকি, 22টি মোবাইল সেট ও 55টি সিম কার্ড। গ্রেফতারের খবরে ছুটে আসেন ভুক্তভোগীরা। অনেকেই শোনান নাসিমের প্রতারণার ফাঁদে পড়ার গল্প। 2018 সালের অগাস্টে আমার 12.5 লক্ষ টাকা আমি কমপ্লিট করি। জমি রেজিস্ট্রেশনে দেওয়া হয় না, আমার টাকা দেওয়া হয় না। আমি টোটাল 37 লক্ষ টাকা দিচ্ছি, যে পারলে টাকা উঠাও, টাকা দিব না। উনি আবার দুবাই গিয়েছিল, যে ওখানে যে এক্সিবিশন করেছে এবং অনেকে ওখানে প্লট বুকিং দিয়েছে। সংবাদ সম্মেলনে র্যাবও এই প্রতারকের অপরাধের ফিরিস্তি তুলে ধরেন। প্রতিটা প্লট থেকে 5 লাখ টাকা করে সে চুক্তি করছে, এরকম আমরা 5000 চুক্তির কথা জানি, এবং রেজিস্ট্রেশন করে দেবে এই মর্মে 12.5 লাখ থেকে 20 লাখ টাকা পর্যন্ত একজনের কাছ থেকে নিছে। সব মিলে আমাদের কাছে এ পর্যন্ত প্রায় 300 কোটি টাকা সে এইভাবে আত্মসাৎ করছে। ঘাড়ের উপর অর্ধশত মামলা থাকলেও এতদিন নানা কৌশলে আত্মগোপনে ছিল নাসিম। সে অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী এবং জাল টাকা প্রিন্ট করে সে বিক্রি করে, এটাও আমরা তার কাছ থেকে জাল টাকাও যেহেতু উদ্ধার করেছি। সব ধরনের অপরাধী তারা আছে। ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। তার বিরুদ্ধে মামলা করার জন্য ড্রাফট। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সৌদি প্রবাসীদের অনেকেই আকামা ও ভিসার মেয়াদ বাড়াতে পারলেও কফিলের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। তাদের অভিযোগ, বেশ কিছু কফিল মেয়াদ বাড়াতে অর্থ দাবি করছে। এদিকে আজও ফিরতি টিকিট দিচ্ছে বিমান বাংলাদেশ ও সাউদি এয়ারলাইন্স, যদিও গেল কয়েকদিনের তুলনায় ভিড় কিছুটা কম। ইবনে নূর শাওনের রিপোর্ট। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আর চোখে মুখে রাজ্যের অনিশ্চয়তা নিয়ে এয়ারলাইন্স অফিসের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সৌদি প্রবাসীরা। আমাদেরকে কোনো এরা সহযোগিতা করতেছে না, তো আমরা কোন দিকে যেতাম বলেন না। কেউ পাচ্ছেন না কফিলের হদিস, আবার ছুটির মেয়াদ বাড়াতে কারো কাছে দাবি করা হচ্ছে অর্থ। অনেকের ভিসা ও আকামার মেয়াদ বাড়লেও মিলছে না নির্দিষ্ট দিনের টিকিট। ছুটছেন এক এয়ারলাইন্স থেকে অন্য এয়ারলাইন্সের অফিসে। যাই খাড়ান
25,000 টাকা লাগবে, আপনি আমাদের হাতে করাইলে 61,000 টাকা লাগবে। এই 10 দিনের ভিতরে যদি না যাইতে পারি তাইলে আর কফিলে কইছে যে আর তোমার বিষয় হবো না, টিকিট অফিসে ঢুকবার জন্য দিতেছে না। কফিলে বলে 6,000 রিয়াল দে, তোর 1 মাসের ছুটি লাগাই দিব। কফিলের সাথে তো যোগাযোগ করতে পারতাছি না, এই জন্য তো সমস্যা। সব কফিল তো সমান না, আমার কফিল ভালো আছে হয়তো বাড়াই দিছে। 26 থেকে 30 মার্চ যাদের বাংলাদেশ বিমানে ফেরার কথা ছিল, বৃহস্পতিবার তাদের দেয়া হয়েছে 5 অক্টোবরের টিকিট। আলহামদুলিল্লাহ, সোনার হরিণ টিকিট আজকে 10-12 দিন পর পাইছি। সৌদিয়া এয়ারলাইন্সের অফিসে এ এবং বি সিরিয়ালের টোকেনধারীদের 400 জনকে টিকিট দেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাবো আমার কোম্পানিকে এবং যারা আমার ম্যানেজমেন্টে আছে, কারণ ওরা আমাকে খুবই সাপোর্ট করছে। তবে সুনির্দিষ্ট তথ্য না পাওয়ার অভিযোগ আছে প্রবাসীদের। আমাদের বলা হয় যাদের টোকেন নাই চলে যান, কিন্তু কোন সময় টোকেনটা দিব ওই সময়টা আমাদের বলে না। আমার মালিক আমির প্রিন্স এখানকার, ও বলতেছে তোদের দেশের গভর্নমেন্ট ধরি মাছ না সুইবানি এরকম কাজ করে। পররাষ্ট্রমন্ত্রীর আশ্বাস অনুযায়ী সপ্তাহে 20টি ফ্লাইট পরিচালিত হলে সংকট অনেকটাই দূর হবে প্রত্যাশা প্রবাসীদের। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। ক্রোয়েশিয়া বসনিয়া সীমান্তে মানবেতর জীবনযাপন করছে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের একটি দল। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IMO এর সতর্কতা সত্ত্বেও কোনো উদ্যোগ নিচ্ছে না বসনিয়া সরকার, বরং জাতিসংঘের ক্যাম্প সহ শহর ছাড়তে বাধ্য করছে অভিবাসন প্রত্যাশীদের। রয়টার্স সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে এ তথ্য। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন দুলি মল্লিক। ইউরোপে উন্নত জীবনের স্বপ্ন এখন বন্দী বসনিয়ার জঙ্গলে। প্রচণ্ড শীতের সঙ্গে লড়াই, নেই পর্যাপ্ত খাবার, চিকিৎসা সেবা। পলিথিনে তৈরি তাঁবুই একমাত্র আশ্রয়স্থল। ক্রোয়েশিয়া সীমান্তে প্রায় 1000 কিলোমিটারের জঙ্গলে এমন 2000-এরও বেশি অভিবাসন প্রত্যাশীর বসবাস। এর মধ্যে রয়েছে বাংলাদেশিদেরও বড় একটি দল। তারা জানান কষ্টকর জীবনযাপনের কথা। Winter is coming. People are living under the tent. It's a very cold situation. I don't know what I do. I don't have money. I don't have anything. অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বসনিয়া সরকার। এরই মধ্যে জাতিসংঘ পরিচালিত শরণার্থী ক্যাম্প ও শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের বিতাড়িত করে কর্তৃপক্ষ। আশ্রয় নিতে হয়েছে জঙ্গলে, পরিত্যক্ত ভবনে কিংবা রেল লাইনের ধারে। গ্রেপ্তারের ভয়ে সীমান্ত পার হতে পারছেন না। Police is also a big problem. Camp also didn't give a chance our people, and the camp is empty. Don't have enough people. আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IMO এরই মধ্যে বসনিয়াকে সতর্ক করেছে। সংস্থাটি জানায় অভিবাসন প্রত্যাশীদের জন্য EU থেকে $7 কোটি সহায়তা পাওয়ার পরও উদ্যোগ নিচ্ছে না বসনিয়া। If we don't find a solution for those 2,500 people when the weather gets cold, we will have people sleeping in the snow, including this time families and children. IMOর তথ্য বলছে বসনিয়ায় বর্তমানে 8000-এরও বেশি অভিবাসন প্রত্যাশী রয়েছে। ক্রোয়েশিয়া অতিক্রম করে ইউরোপের ইতালির মতো দেশে প্রবেশই তাদের লক্ষ্য। অভিবাসন নীতিমালা কঠোর করায় দ্রুত ইউর সীমানায় পৌঁছতে যাচ্ছেন তারা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। দালালের খপ্পরে পড়ে মধ্যপ্রাচ্যে গিয়ে নির্যাতনে বাংলাদেশিদের প্রাণহানি কমছেই না। এসব মৃত্যুকে স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত বলা হলেও অস্বাভাবিক মৃত্যু বলছেন ভুক্তভোগী স্বজনরা। এ ধরনের ঘটনা যখন বাড়ছে, তখন মানব পাচারের সঙ্গে সরাসরি জড়িত 7-8টি রিক্রুটিং এজেন্সির সন্ধান পেয়েছে র্যাব। চক্রের বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। মনিরুল ইসলামের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন দীপু শিকদার। এভাবেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নির্যাতন নিপীড়নের শিকার বাংলাদেশি কর্মীরা। সৌদি আরবে 17 মাস ধরে নির্যাতন, এক পর্যায়ে মৃত্যু। প্রিয় সন্তান কুলসুমকে হারানোর পর বাবার ভেজা চোখ আর শুকায়নি, মা বাকরুদ্ধ। আমার বুকটা খালি করতে মনে করি কোনো মার বুক তোমার খালি না করে, আপনার কাছে এটা আমি চাই। বয়স 14, কাগজে কলমে দালালরা তার বয়স দেখিয়েছিল 26। স্থানীয় দালাল রাজ্জাক ফকিরাপুলের রিক্রুটিং এজেন্সি MH ইন্টারন্যাশনালের মাধ্যমে সৌদি পাঠিয়েছিল কুলসুমকে, কিন্তু সে ফিরেছে লাশ হয়ে। জন্ম নিবন্ধনটা আর ফটো চাইছে, যে আমি পাসপোর্ট সংশোধন করে দিব, আপনি চিন্তা করেন না, আমার টাকা 30,000 দেব। চোখটার মধ্যে ঘুষিটা দিছে পরে মায়ে পরে গেছে গা, বাম চোখটা নষ্ট করছে, ডাই নাটটা নিচু ধুলামাইছে বাঙ্গা, আর কোমর থেকে নিচটা বাঙ্গা মানে 4 আঙ্গুল ধরে নিচে লামাইছে। এগুলো মনে করেন ডলার রেজেক ডলার।
রাজশাহীর বাগমারার মোমেনা বিবি ওমানে সড়ক দুর্ঘটনায় মারা যান। তার ছেলে ও স্বামীর সন্দেহ মেরে ফেলা হয়েছে মোমেনাকে। ফর্সা মানুষ চর মারিছে, দুই চলে আঙ্গুলে ডাকছিল, আর এই গলার যে রগ, উঁচা রগ, এই জায়গাতে মনে করো লাল ছিল। আমার মা তো আত্মহত্যা করে নাই, আমাকে নির্যাতন করে মারা হয়েছে। এই খুনির আমি বিচার চাই। সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের পর মানব পাচারের বিরুদ্ধে শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতার হয়েছে পাচারের সঙ্গে যুক্ত রিক্রুটিং এজেন্সির মালিক, দালাল সহ বেশ কয়েকজন। দালাল, মিডিয়াম্যান বা ভূমি সর্বস্ব যে আপনার হচ্ছে গিয়ে কাগজ সর্বস্ব বা সাইনবোর্ড সর্বস্ব রিক্রুটিং এজেন্সিগুলো ইনভেস্টিগেশন করে আমরা পাই যে কিছু কিছু এজেন্সি কী করেছে, যাদের লাইসেন্স আছে, রিক্রুটিং লাইসেন্স, এই লাইসেন্সগুলো বিক্রি করে দিয়েছে। সো এখন পর্যন্ত কিন্তু আমরা যে পরিমাণ অপারেশন করেছি, আমার মনে হয় সর্বমোট 7 থেকে 8টা এজেন্সিকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। পুরো চক্রকেই নির্মূল করতে চায় র্যাব। ইন্টারন্যাশনাল মিডিয়াতে বা ওই দেশে কিন্তু আমাদের দেশের ইমেজে একটা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছে, যখন ফিরবো তখন থাকবে। নিখোঁজের 6 বছর পর আদালতে মামুন, হত্যার অভিযোগে তাসলিমার 1.5 বছর কারাভোগ। হাসপাতাল থেকে মিরপুর সিআরপিতে ঘোড়াঘাটের সাবেক ইউএনও ওয়াহিদা, সম্পূর্ণ সুস্থ হওয়ার আশা চিকিৎসকের। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। সংসদে একচ্ছত্র ক্ষমতার চর্চা জোরদার হয়েছে। টিআইবির দেয়া প্রতিবেদন সঠিক ও নির্ভরযোগ্য নয় বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সে রাজধানীর সেতু ভবনের সম্প্রসারিত অংশের উদ্বোধন করে একথা বলেন তিনি। সংসদে একচ্ছত্র ক্ষমতার চর্চা জোরদার হয়েছে বলে টিআইবি যে প্রতিবেদন দিয়েছে তা সঠিক এবং নির্ভরযোগ্য তথ্যবিদয় ভিত্তিক নয় বলেই আমি মনে করি। কেউ ব্যবসা করে তার তো সংসার চালাতে হবে, পরিবার পরিজন চালাতে হবে, আর সরকারি চাকরি করে তো আর পার্লামেন্টের মেম্বার হওয়া যাবে না। তাহলে সে অবস্থা রাজনীতিকদের কারো কারো ব্যবসা করার যে অধিকার, এখানে তো কথা বলার আমার মনে অভিযোগ করার মতো কোনো কিছু নেই। নিখোঁজের 6 বছর পর নারায়ণগঞ্জের আদালতে হাজির হলেন মামুন নামের এক যুবক। তবে এরই মধ্যে তাকে অপহরণ ও হত্যার অভিযোগে 1.5 বছর কারাভোগ করতে হয়েছে গার্মেন্টস কর্মী তাসলিমাকে। ওই মামলায় তাসলিমার বাবা ও ভাইসহ আরও 3 জনও ছিলেন জেল হাজতে। বিনা দোষে সাজা পাওয়ায় বিচার চায় ভুক্তভোগীরা। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। সবাই জানে মামুনকে হত্যা করা হয়েছে। 6 বছর পর সেই মামুন ফিরে এলে চাঞ্চল্যকর পরিস্থিতি নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে। বাদানুবাদে জড়িয়ে পড়েন আসামি ও বাদী পক্ষ। 2014 সালে মামুন নিখোঁজ হন। পরে অপহরণ ও হত্যা মামলায় চার্জশিট দেয়া হয় গার্মেন্টস কর্মী তাসলিমা, তার বাবা রহমতুল্লাহ, ভাই রফিক, খালাতো ভাই সাগর, সোহেল ও সাত্তার মোল্লাকে। রিমান্ড শেষে 164 ধারা জবানবন্দিতে আসামিরা স্বীকার করেন মামুনকে হত্যা করে শীতলক্ষা নদীতে লাশ ফেলে দেয়া হয়েছে। মামুন বলছে অভিমান করে বাড়ি ছেড়েছিল, আর বাবা করেছে তার মামলা। না, কোনো অপহরণ করে না, বাড়িতে যোগাযোগ করে না। আমি বাপ মা আমার কাজ কামের কথা বলতে পরে আমি বাপ মার সাথে অভিমান করে চলে গেছিলাম। মার কাছে আসছি, আইসা দেখি যে এই ঘটনা। পরে আমি আমার মার সাথে কথা বলে আমার মামার কাছে নিয়েছি। অপহরণ ও হত্যার অভিযোগে 1.5 বছর কারাভোগ করে তাসলিমা। তিনি জানান, প্রেমের প্রস্তাবে রাজি না হয় মামুনকে অপহরণ ও খুন করার অপবাদ দেয়া হয় তাকে। একই মামলায় তাসলিমার বাবা, ভাই সহ 3 জন বিভিন্ন মেয়াদে জেলে ছিলেন। মিথ্যা মামলায় কারাভোগ করায় বাদী সহ সংশ্লিষ্টদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি আসামিপক্ষের আইনজীবীর। সাধারণ নিরীহ মানুষগুলো অত্যাচারিত হইল এবং তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইল, এজন্য আমি রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করছি। সিআইডি বলছে তদন্তে কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তদন্তকারী কর্মকর্তা কোনো গাফিলতি থাকে, আমরা অবশ্যই এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মামুনের বাবা বর্তমানে বিদেশে আছেন, তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কমিটির প্রধান সিলেট জেলা ও দায়রা জজ মোহাম্মদ বজলুর রহমানের নেতৃত্বে সদস্যরা ছাত্রাবাসের নবনির্মিত ভবন সহ বিভিন্ন হল পরিদর্শন করেন। বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন তারা। এর আগে প্রতিষ্ঠানের অধ্যক্ষের সাথে বৈঠক করেন। এদিকে ধর্ষণের ঘটনায় ফরেনসিক টেস্টের জন্য 6 আসামিকে কড়া নিরাপত্তায় পুলিশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাদের নমুনা সংগ্রহ করা হয়। প্রায় 1 মাসের চিকিৎসায় সুস্থ হয়ে ন্যাশনাল নিউরোসায়েন্সেস হাসপাতাল ছাড়লেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। চিকিৎসকরা জানিয়েছেন 2-1 সপ্তাহের মধ্যে ওয়াহিদা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। তিনি এখন হাত নাড়াচাড়া করতে পারেন, লিখতেও পারেন। তবে তার ডান পায়ে কিছু সমস্যা আছে, তাই ফিজিওথেরাপির জন্য ওয়াহিদাকে মিরপুর সিআরপিতে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। গত 2 সেপ্টেম্বর রাতে উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর সরকারি বাসভবনে হামলার শিকার হন ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ। গুরুতর আহত বাবা মেয়েকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওয়াহিদাকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে স্থানান্তর করা হয়। আরও পরে তার বাবাকেও এখানে আনা হয়। অস্ত্রোপচারের পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় তাকে। অবস্থার উন্নতি হলে হাই ডিপেন্ডেন্সি ইউনিট এবং পরে কেবিনে নেওয়া হয় ওয়াহিদাকে। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে হুইল চেয়ার থেকে উঠে পায়ে হেঁটে অ্যাম্বুলেন্সে ওঠেন ওয়াহিদা। মেডিকেল বোর্ডের প্রধান জানান, দ্রুতই স্বাভাবিক কাজে ফিরতে পারবেন ওয়াহিদা। মাথার খুলির হাড্ডিটা ভেঙে ব্রেনের ভিতর ঢুকে গেছিল, সেটা আমরা অপারেশন করে তুলে দিয়েছি। তবে ওনার হাত আবার ডান হাত এবং ডান পায়ে শক্তি ফিরে আসছে, কিন্তু এখনো 100% শক্তি ফিরে আসেনি। সেই জন্য ওনাকে আমরা সিআরপিতে রেফার করেছি। ওখানে ওনারা ফিজিওথেরাপি নেবেন। ওনার যে রিকভারির রেট, এটা আশা করা যায় যে আগামী 2-1 সপ্তাহের মধ্যে উনি ফুল রিকভারি ওনার হয়ে যাবে। চিকিৎসার সুবিধার জন্য গত 19 সেপ্টেম্বর ওয়াহিদাকে ঘোড়াঘাটের ইউএনওর দায়িত্ব থেকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত করা হয়েছে। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 5272। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে 108টি ল্যাবে 11,420টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,508 জন। মোট শনাক্তের সংখ্যা 3,64,987। নতুন 1,591 জন সহ মোট সুস্থ 2,77,078। ঢাকা বিভাগে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি, এরপরে চট্টগ্রাম। মোট মৃত্যুর 77.38% পুরুষ এবং 22.63% নারী। দেশে বাড়ছে প্রবীণ মানুষের সংখ্যা। গড় আয়ু বাড়লেও বেশিরভাগেরই বাড়েনি কার্যকর কর্মকাল। ফলে প্রবীণদের অনেককেই দীর্ঘ সময় বেকার থাকতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, অবহেলা নয়, প্রবীণের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। তাই উন্নত দেশ ও জাতি গঠনে নবীনের শক্তির সাথে প্রবীণের অভিজ্ঞতার মিশেল চান তারা। মফিউর রহমানের রিপোর্ট। যুদ্ধ, বিগ্রহ, দুর্ভিক্ষ কমে যাওয়া সহ নানা কারণে বেড়েছে মানুষের গড় আয়ু। তাই বিশ্বব্যাপী বাড়ছে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা। দেশে এখন ষাটোর্ধ্ব জনগোষ্ঠীর সংখ্যা 8%। এই বয়সে এসে অনেকেই কর্মহীন হয়ে পড়েন। জাতিসংঘের জনসংখ্যা বিভাগের ওয়ার্ল্ড পপুলেশন এইজিং রিপোর্ট বলছে 2030 সালে দেশে 65 বছরের বেশি মানুষের সংখ্যা হবে 12%। দক্ষিণ এশিয়ায় 65 ঊর্ধ্ব প্রবীণ মানুষের হার সবচেয়ে বেশি শ্রীলঙ্কায় 10.8%, ভারতে 6.4% এবং বাংলাদেশে 5.2%। প্রবীণ বয়সে বিরাট একটা অংশ একাকিত্ব হওয়ার পাশাপাশি কর্মহীন হয়ে পড়েন। এই অবস্থায় বয়স্ক ভাতার পরিমাণ ও পরিধি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের।
60-এর ঊর্ধ্বের যে মানুষগুলো তারা আসলে অনেক ক্ষেত্রেই কর্ম থেকে বিরত থাকেন এবং অন্য কোনো অনানুষ্ঠানিক কাজের সাথে তারা হয়তো যুক্ত থাকেন। তো এই মানুষগুলোকে সরকার থেকে কখনো একটা সহায়তা দেওয়ার প্রয়োজন থাকে। কেন? কারণ এমনিতেই তার একদিকে স্বাস্থ্য ঝুঁকির বিষয় থাকে, তার আর্থিক একটা ঝুঁকির মধ্যে থাকে। অর্থনীতির চাকা ঠিক রাখতে কর্মক্ষম প্রবীণদের কাজে লাগানোর পরামর্শ তার। প্রবীণদের অভিজ্ঞতা নিয়ে কাজ করলে সফলতার হার বাড়বে বলেও জানান এই অধ্যাপক। 15 থেকে 59-এর পরে যেই জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে, তারা যদি স্বাস্থ্য যদি ভালো থাকে, তারা যদি সক্ষম থাকে, তারাও কিন্তু সেভিংস, ইনভেস্টমেন্ট এবং রিইনভেস্টমেন্ট এই ধরনের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু অর্থনীতির চাকাকে সচল করতে পারে। বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়লেও তা বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতির সাথে বেমানান। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছে, যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বেশি দামে চাল বিক্রি করলে মিলারদের বিরুদ্ধেও ব্যবস্থা, হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। প্রয়োজনে উন্মুক্ত আমদানি। 144 ধারা ভঙ্গের অভিযোগ, উত্তরপ্রদেশে রাহুল গান্ধী আটক। দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। চালের মূল্য নিয়ন্ত্রণে আরও কঠোর হচ্ছে সরকার। বেঁধে দেয়া দামের চেয়ে বেশি দামে বিক্রি করলে এবার মিলারদের বিরুদ্ধেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে হুঁশিয়ারি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের। রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, চালের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনে আমদানি উন্মুক্ত করে দেয়া হবে। মফিউর রহমানের রিপোর্ট। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও ধাপে ধাপে বাড়ছিল চালের দাম। এমন পরিস্থিতিতে সম্প্রতি মিল গেটে চালের মূল্য নির্ধারণ করে দেয় সরকার। প্রতি বস্তা ভালো মানের মিনিকেট 2575 এবং মাঝারি মানের চালের মূল্য ধরা হয় 2250 টাকা। তবে মিল গেটে বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকিতে এবার জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর হওয়ার নির্দেশ দিল মন্ত্রণালয়। খাদ্যমন্ত্রী জানালেন, মিল গেটে দাম নির্ধারণ করে দেয় ধাপে ধাপে চালের মূল্য বৃদ্ধির প্রবণতা ঠেকানো সম্ভব হয়েছে। প্রত্যেকটা জেলা প্রশাসক এবং আরসিপুরদেরকে আমরা চিঠি দিয়েছি, সেটা তারা সঠিকভাবে আমাদের বেঁধে দেওয়ার দামে বিক্রি করছে কি না। যদি বিক্রি না করে ওখানে মোবাইল কোড করার জন্য সরবরাহ ও যোগান বাড়ানোর মাধ্যমে চালের বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে আমদানি উন্মুক্ত করে দেওয়ার কথাও বলেন মন্ত্রী। ধাপে ধাপে দামটা বাড়ানোর চেষ্টা করছিল, সেই জায়গাটা তো একটা বাড়িয়ে দিতে পেরেছে, ঠিক কিনা? এখান থেকে তো আর বাড়ার উপায় নেই, এখান থেকে কমতে হবে, তাদেরকে বাড়াতে পারবে না এটুকু আমরা। আর যদি তারপরে বাড়াতে চাই তাহলে আমাদের আমদানি আমরা ছেড়ে দেবো, অসুবিধা নেই। এর আগে বিয়াম মিলনায়তনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। ভয়ভীতির ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের সঠিক দায়িত্ব পালনের আহ্বান জানান খাদ্যমন্ত্রী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীর তল্লাশি করে 82টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। 24 ক্যারেটের 9 কেজি 59 গ্রাম ওজনের এসব স্বর্ণের দাম প্রায় 6.25 কোটি টাকা। সকাল 7:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এনামুল হক নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন। এনএসআই ও শুল্ক কর্মকর্তারা জানান, বোর্ডিং ব্রিজের কাছে ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় শরীর তল্লাশি করলে শার্টে ও নিচে প্যান্টের সঙ্গে বাঁধা স্বর্ণের বার উদ্ধার করা হয়। করোনা মহামারী শুরু হওয়ার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই প্রথম স্বর্ণের চালান আটক করা হলো। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চিনিকল শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পরিশোধ এবং চাষিদের আখের মূল্য প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন।
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে চিনি শিল্পের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটির টাকা প্রদানের দাবি তোলেন তারা। করোনার কারণে প্রায় 6 মাস বেতন ভাতা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছে উল্লেখ করে তারা বলেন, চিনি শিল্পে জনবল সংকট আছে, ফলে মাঠ পর্যায়ে আখ উৎপাদন কমে যাচ্ছে। আর লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারায় এই শিল্প ধ্বংস হয়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে। শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 31 অক্টোবর পর্যন্ত। পঞ্চম ও অষ্টম শ্রেণীর অটো প্রমোশনের সিদ্ধান্ত হয়নি। প্রাচ্য পাশ্চাত্যে সেতু বন্ধন হবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। নদীভিত্তিক পর্যটনে গুরুত্ব। পা হারানো রাসেলকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ, আপিল করবে না গ্রিন লাইন। দুর্ধর্ষ ভূমিদস্যু 55 মামলার আসামি নাসিম অস্ত্র ও জালনোট সহ গ্রেফতার, 300 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। বসনিয়ার জঙ্গলে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের মানবেতর জীবন, মানব পাচারে জড়িত রিক্রুটিং এজেন্সির সন্ধান। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।